বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 27শে জুন, রোজ শুক্রবার, 2025, 13ই আষাঢ়, 1432 বঙ্গাব্দ, পয়লা মহররম, 1447 হিজরি। 27শে জুন 2009 সালের আজকের এই দিনে প্রকৃতিপ্রেমিক কবি গাজী আহমদ করিমের প্রয়াণ দিবস ছিল। সেই সূত্রে আজ কবির 16তম মৃত্যুবার্ষিকী। কবির মৃত্যুকে স্মরণ করার জন্য আজ এই বিশেষ আয়োজন। আজকের এই স্মরণকৃত কবির জীবনী এবং তার সাহিত্যকর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য এখানে বসছি। কবি নিবৃতচারী এবং অত্যন্ত নিবেদিত প্রাণ, সসরল ছন্দ ও শব্দচয়নের অভূতপূর্ব কাব্য সাধনা করেছেন। গাজী আহমদ করিম মূলত কবি হলেও উনি সাহিত্যের সকল শাখায় বিচরণ ওনার ছিল। বিশেষ করে কাব্য, কথা সাহিত্যের ভিতরে ওনার উপন্যাস, নাট্য সাহিত্য, নাটক, তারপরে আত্মজীবনী, কিছু গান এবং ওনার শিশু সাহিত্যের কিছু অংশ বিশেষ এখনো আছে অপ্রকাশিত। কবি গাজী আহমদ করিম জন্ম ওনার বিভিন্ন মতান্তরে, অধিকাংশ মতে ওনার অধিকাংশ মুরব্বী এবং ওনার স্বজন এবং ইতিহাসের চাক্ষুষ দালিলিক এবং কিছু প্রমাণ ওনার জন্ম 1937 হিসাবে গণ্য করা হয়। প্রকৃতপক্ষে উনি 1937 সালে এই জন্ম। হয়তো ওনার বেড়ে ওঠা সেই নিভৃত গ্রাম বদরপুর, ফেনী জেলার ফুলগাজী উপজেলার এক প্রান্তিক লেভেলের এক প্রত্যন্ত অঞ্চলের এক অজপাড়া গাঁ। ওই গাঁয়ে উনি জন্ম। ওনার পিতামহ মৌলভী সৈয়দুর রহমান। উনি তৎকালে অবিভক্ত ব্রিটিশ ভারতের হুগলি মাদ্রাসা থেকে সুশিক্ষিত এবং খুব স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক লেভেলের আলেম ছিলেন। আমরা ওনাকে দেখি নাই। আমার আব্বাও ছোটো থাকতে 1942-এ উনি প্রয়াত। সেই সূত্রে ওনার পৈতৃক কাঠামো এবং পূর্বপুরুষগুলা শিক্ষা দীক্ষা এবং সাহিত্য সংস্কৃতির বলয় এবং ওনার পারিবারিক শিক্ষার
আর একটা শক্তিশালী বন্ধন ছিল। কবি গাজী আহমদ করিম ওনার সমগ্র জীবনে 60টা গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে 5টা প্রকাশিত আর 2টা গ্রন্থ এখন অপ্রকাশিত। তার মধ্যে লাল সালু আমার হাতে, এই কাব্যগ্রন্থটা 2003 সালে প্রকাশিত। তারপরে কিষাণ বধূ কাব্যগ্রন্থ, কথা সাহিত্য উপন্যাস, অমর একুশে গ্রন্থমেলা 2018-তে এই গ্রন্থটি প্রকাশিত। তারপর গুণবদন শাসীপুত্র আলাম, এটা অমর একুশে গ্রন্থমেলা 2015-তে প্রকাশিত। এটি একটি নাটকের নাট্যগ্রন্থ। আপাতত আমার হাতে 3টি গ্রন্থ ওনার আছে, আপাতত আমার হাতে। অন্যান্য গ্রন্থগুলো ওনার বিভিন্ন সংগ্রহশালায় আছে। আপাতত আমার হাতে 3টি গ্রন্থ আছে। আমি আজকে ওনার কাব্যগ্রন্থ লাল সালু এবং শাপলাপুর আমার হাতে নাই, লাল শালুক কাব্যগ্রন্থটা আমার হাতে আছে। এই লাল শালুক কাব্যগ্রন্থ থেকে সামান্য কবিতার চরণ আমি একটু পাঠ করার চেষ্টা করব। তোর মধ্যে গ্রন্থের শুরুর দিকের একটা কবিতা লাল শালুকের দিকে, কবিতাটি চরণগুলাতে দেখা যায় কবি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যকে, ওনার কাব্য, ওনার কল্পনা শক্তিকে ব্যবহার করে শব্দ চয়ন এবং শব্দের উৎকর্ষতা, শব্দ যোজনা ব্যঞ্জনায় ফুটিয়ে তুলেছেন। যেমন কালীপুরে কাব্যগাথা, লাল শালুকের দিঘি, কলমিডাটা শাপলা পাতা, আনাটক বগি, শালুক লাল শাপলা লাল, লাল ফুল কলি, দিঘির জলে লাল সবুজে করে কোলাকুলি, 3 পাড়েতে তরুলতা, দক্ষিণ বাগ খোলা, ফুরফুরে পবন তালে প্রাণে জাগায় ধোলা, শিমুল সারি বাট জার, বেতের গড়াগড়ি, বনবিড়াল খ্যাক শিয়াল, বোদরের বাড়ি, ভূত প্রেতের কান্না হাসি, গুনগুনানি গান, শোনা যায় রাত দুপুরে পাতলে 2 কান, মধুর শাসি নাইতে নেমে করে কোলাহল, খাটের পরে কাপড় থুই গল্প করে কেহ, সাঁতার কাটি ঠান্ডা জলে ডুবাই রাখে দেহ, সেই তো দিঘির জলে কালো জলে শিং ঝাগুর কই, ফুকি দিয়া ফুটকি ছাড়ি ফুটাই যেন খই, গোয়াল দেখে লম্ফ দিয়া গোড়ায় কাতল ছা, রাঙা ছোখা গজার এলে চমকায় উঠে গা, পানকুড়িয়া টুকুর করে দুধ দিয়ে জলে, শালুক খেয়ে রোদ পোহায় দানা দুটি খুলে, বংশে দূরে বিল হাত পথে সারস আসে উড়ি, বালিহাঁস ফাঁকা দোলায় বসে পানিত ঝুড়ি, ফুটি চেপলি নাচে দেখি খিলখিলিয়ে হাসে, সখীর হাতে হাত রেখে মনের কথা কয়, গোমটা কষে চিকচিকে বলে কুলফুল হয়। লাল শালুকের দিঘি কবিতায় কবি
আবহমান বাংলার গ্রামের যে পুকুর এবং দিঘির পানিতে যে মাছ, বিভিন্ন প্রজাতির মাছ, শাপলা ফুল, তারপরে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এবং সুন্দর পানি, ওই পানিতে মাছ এবং মাছদের চলাফেরা, মাছদের খাদ্য আহরণ এবং জীবন ধারণের, মাছ বড় হওয়ার, মাছের এর অভয়াশ্রমের মতো যে মাছের বসবাসস্থল যে কত সুন্দর ছিল, এবং পুকুর এবং দিঘিতে যে আবহমান গ্রাম বাংলার মানুষেরা গোসল করত, সাঁতার কাটত এবং গল্পগুজব করত, সেই চিত্রগুলা কবি শব্দচয়নে, জাদুকরী শব্দচয়নে অত্যন্ত নিষ্ঠার সাথে কাব্যিক ব্যঞ্জনায় উনি এই কাব্যগ্রন্থে লাল শালুকের দিঘি কবিতায় উনি ফুটিয়ে তুলেছেন। তোর মধ্যে আরও ওনার বেশ কিছু কবিতা আছে, যেমন আমি আরেকটা কবিতার চরণ ওনার পাঠ করতে চাই। ওনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে উনি খুবই দরদপ্রিয় ছিলেন এবং ওনার ব্যঞ্জনায় উনি কাব্যিক রূপে উনি প্রকাশ করেছেন ওনার আর কল্পনা শক্তি। যেমন সঙ্গীত কবিতায় উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উনি লিখেছেন, বাংলাদেশ অমর হোক, বাংলাদেশ অমর হোক, বাংলার জয় হোক বাংলা, জয় হোক জনতা। নদী ঘেরা পলি ভরা এই সোনার দেশ, সবুজ চাউনি দিয়ে আছে তরুকেশ। কোহিলি গুঞ্জন পাপিয়ার গানে দোলা দিয়ে যায় যেন মনপ্রাণে, মৌ সেনার গুনগুন লাগে চমৎকার। আর ভোরে বেশে বেড়ায় মিনারের সুর, আল্লাহ নবী মহাধনী কত যে মধুর। নেচে উঠে ধমনী, নেচে উঠে প্রাণ, দূর হয় দুঃখতাপ, আনন্দ মহান। আদার টুটাবে রাঙা উষার, এক নব সিলেট আর তেঁতুলিয়া, সুন্দরবন বান্দরবান বেদবনিয়া। ধ্রুব গগনের অঙ্গ তপন, বুকে লয়ে গর্ব করে বিজয় কেতন। নিরাকাশে নেছে নেছে পবন তালে, পথ পথ ঝিলমিল খেলোবার বার। রাঙা রবির রঙ্গমুখ, দূর করে দুঃখ হবে সুখ। হীরার ছেড়ে দামি বাংলার মাটি, নাই ভেজাল নাই খাদ আসল খাঁটি। কবি ওনার দেশপ্রেম এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয় কেতন এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ উদ্বেলিত করার জন্য, অনুপ্রেরণা যোগানোর জন্য ওনার কাব্য, ওনার কল্পনা শক্তিকে উনি কবিতার ছরণে লিপিবদ্ধ করে উনি মানুষের দুয়ারে পৌঁছে দিতে চেয়েছেন। ওনার আরও কিছু কবিতা আমি একটি কাব্যগ্রন্থ থেকে পড়ার চেষ্টা করব।
উনি বাংলার ঋতু বৈচিত্র্য নিয়ে বড় একখানা কবিতা রচনা করেছিলেন। বাংলার বছর, বাংলার ষড়ঋতুর বৈচিত্র্যকে ওনার কল্পনা শক্তিকে ষড়ঋতু বাংলা আর দেশের যে ঋতু বৈচিত্র্যের যে অপরূপ সমারোহ, সেই অপরূপ সমারোহকে উনি ওনার শব্দচয়নে অত্যন্ত নিষ্ঠার সাথে অর্থবহ এবং ব্যঞ্জনার কল্পনার বহির্ভূরূপে উনি ওনার বাংলার বছর কবিতাটি রচনা করেছেন। কবিতাটি যেহেতু অনেক বড়, আমি কবিতাটির 2-4খানা চরণ পাঠ করব এখন। যেমন: আসিল বৈশাখ, ফিরিল বর্ষ, কাটিয়া শতবাদ, নমলগ্নে প্রীতি শুভেচ্ছা পায় মোবারকবাদ। পাইল কত মধুর বাণী পল্লীবাসীর মুখে, নতুন বছর কাটিতে তারা পড়ে গড়ে সুখে। বৈশাখের দিনে হয় কত কালো ধ্বংসেরই ঝড়, ভাঙিয়ে দে গরিব কুঠির উঠায় শত খড়। আজকে কবি নাই, কবির অমর কাব্যগ্রন্থ এবং রচনা সামগ্রী, ওনার সৃষ্টিকর্ম রেখে গেছেন। উনি ওনার কল্পনা শক্তি দিয়ে আরও ঋতু বৈচিত্র্যের আরও অনেক ঋতু বৈচিত্র্য বাংলা আবহমান বাংলার অপরূপ সৌন্দর্যকে আরও নিখুঁতভাবে উনি ফুটিয়ে তুলেছেন ওনার অন্যান্য আরও কিছু কবিতায়। তোর মধ্যে আমি আরেকটা কবিতা পাঠ করছি এখন। কিষাণ কন্যা কবিতা। দেখিল এক কিষাণ কন্যা যেন বনফুল, কে মাখিছে কাক রঙে মাথার দিগল চুল। কনক চাপা চেহারাটি, ঠোঁটে মৃদু হাসি, দন্তরাজি মুক্তামত যেন পড়ে খুশি। আঁখি পাতে সরু মাঝারি, আগে কাজল রেখা, কুচি পরা চাপা শাড়ি, হাতে কাজ শাখা। ঝিনুক পাতি কর্ণদয়ে, সোনার পাশা দোলে, মোড়াবালি তারাফুলি শোভে নাকের ফুলে। রঙ্গ পাতা আদা হাতা, ঠাসাঠাসি জামা। ওনার প্রকৃতিতে গ্রাম বাংলার মানুষের যে সৌন্দর্য এবং মানুষের জীবন জীবিকা এবং মানুষের হাসি কান্না, আনন্দ বেদনা, জন্ম মৃত্যু, আবহমান বাংলার মানুষের জীবন জীবিকা মূলত কৃষি নির্ভর ছিল। হাজার বছরের পুরনো, হাজার বছর ধরে এই বঙ্গভূমিতে মানুষ কৃষি এবং কৃষিকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করেছে এবং কৃষিকে জীবিকার অন্যতম অবলম্বন ছিল। সেই কৃষক এবং কৃষক পরিবারের সন্তানদের জীবন বৈচিত্র্য এবং তাদের অবয়ব উনি কিষাণ কন্যা কবিতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন। ওনার আরও কিছু কবিতা আমি এই কবিতার চরণ আমি এই কাব্যগ্রন্থ থেকে পড়ার চেষ্টা করব।
ওনার মানুষ কবিতায় ওনার দৃষ্টিভঙ্গি পরিচয় পাওয়া যায়। মানুষ কবিতাটি আমি কবিতার চরণগুলো আমি এখন পড়ার চেষ্টা করছি। ওরে মানুষ, মন ছুঁকে অতীত ফিরে দেখো, সৃষ্টির সেরা মানুষ জাতি আদিমূলে এক। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা এ ভবে, রক্ত মাংস চক্ষু কর্ণ একই দাঁতে সবে। এদেশ আর সেদেশেতে করলি ব্যবধান, শত্রু হলি মিত্র না হই আরও অপমান। খাওয়া পরা বর্ণগুলি যত রকম হয়, অঞ্চলেতে স্রষ্টার সৃষ্টি যেরূপভাবে রয়। সৃষ্টির সেরা ওই স্রষ্টার প্রিয় মানুষ জাতি, প্রীতি ভক্তি লুকলো কোথা দখল ভয় ভীতি। বিশ্বতরে বিশ্বজনের বিশেষ জ্ঞান ছাড়ি, মানব রাজে দানব সাজে রণ বাড়াবাড়ি। ওরে মানুষ, কেন বেহুশ করি কেন ভুল, স্রষ্টা জানে বাছা মরা তার নিকটে মন। কবি মানুষের, এদেশের মানুষ এবং মানুষের বিভিন্ন গোত্র, বিভিন্ন ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভিতরে আমরা বাঙালিরা মিলেমিশে সেই হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছি এই বঙ্গভূমিতে। বাংলার মানুষের যে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, মানুষের সমাজের যে অটুট বন্ধন এবং মানুষের যে অপরূপ মেলাবন্ধনকে কবি ওনার কাব্যশক্তিতে ফুটিয়ে তুলেছেন মানুষ কবিতায়। কবির আরও বেশ কিছু কবিতা আছে, আমি ওনার এই কবিতার পাঠ থেকে এতটুকু সুধী শ্রোতা ও দর্শকবৃন্দের উদ্দেশ্যে পাঠ করলাম। আমি এখন কবি গাজী আহমদ করিমের কথা সাহিত্য কিষাণ বধূ ও উপন্যাস থেকে কিছু উদ্ধৃতি দিয়ে ওনার কথা সাহিত্যের বিচরণ সম্পর্কে কিছু আলোচনা করতে চেষ্টা করব। কিষাণ বধূ কাব্যগ্রন্থটি দুঃখিত, কিষাণ বধূ উপন্যাসটি গাজী আহমদ করিমের এক অসাধারণ গ্রন্থ, কথা সাহিত্য। কথা সাহিত্য মানুষের এবং একটা রাষ্ট্রের, একটা সংস্কৃতির, একটা জাতির এবং সমগ্র বিশ্বের যে সাহিত্যের অন্যতম একটা শক্তিশালী মাধ্যম হলো এই কথা সাহিত্য। সাহিত্যের অন্যতম শাখার মধ্যে কথা সাহিত্য এবং কাব্য সাহিত্য দুটি ভাগে বিভক্ত। কথা সাহিত্যের ভিতরে উপন্যাস অন্যতম। উপন্যাস, ভ্রমণ কাহিনী এবং গল্প।
তারপরে নাটক, আর কাব্য সাহিত্যের ভিতরে কবিতার গ্রন্থ, ছড়া এবং মহাকাব্যের যুক্ত এখন শেষ মহাকাব্য। তো সাহিত্যের অন্যতম শক্তিশালী মাধ্যম হলো এই কথা সাহিত্য। আমি কিষাণবধূ গ্রন্থের প্রথম পর্বের ওনার পটভূমি নিয়ে একটু কথা বলবো। কাব্য কথা সাহিত্য ও ক্ষেত্রে যে উপন্যাসটি, কিষাণবধূ উপন্যাসটির পটভূমি হলো আমাদের বঙ্গভূমির আবহমান কাল থেকে আমরা এই বঙ্গভূমির মানুষ কৃষিকেই জীবিকা হিসেবে, অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছিল। সেই কৃষিজীবী মানুষের আবেগ, ভালোবাসা, জন্ম মৃত্যু, ওনাদের জীবন চরিত্র, খাদ্যাভ্যাস, জীবন জীবিকা, আনন্দ বেদনা, এইগুলো নিয়ে সাধারণত এখন খুব একটা সাহিত্য রচনা হয় না। এখন প্রকৃত যে সাহিত্যের যে উপাদানগুলা, সেই সাহিত্যের যে চরিত্রগুলা অনেকটা কৃত্রিমতায় এখন ভরপুর, এবং সাহিত্য বলা যায় না। সাহিত্য মানুষের কাছে বেঁচে থাকে, সাহিত্য মানুষ গ্রহণ করে সাদরে, মানুষকে আনন্দ দেয় এবং মানুষকে জ্ঞানের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় এবং মানুষকে দিক প্রদর্শন করে। সাহিত্য অনেক বিশাল একটা মহাকাশের মতো বিস্তৃত। সেই মহাকাশের মাঝে যেমন একটি নক্ষত্রকে খুঁজে পাওয়া যায়, একটা নক্ষত্র, তার মধ্যে এই যে উপন্যাস একটা মহাকাশের একটা নক্ষত্র। মহাকাশে আরও অসংখ্য নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। সেই অসংখ্য গ্যালাক্সি থেকেই মহাকাশ গঠিত। তো সাহিত্যের বেলায়ও এই উপন্যাস এক একটা নক্ষত্র মতো। কবি গাজী আহমদ করিম সাহিত্যের এই পর্যায়ে ওনার কথা সাহিত্যে যে কতটুকু মনসিয়ানা রেখেছিলেন এবং কতটুকু চাপ রেখেছিলেন সাহিত্যের, সেই নিদর্শন কিন্তু ওনার এই কিষাণবধূ উপন্যাসটিতে উনি গ্রাম বাংলার নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের আদরের দুলালিদের ভালোবাসা এবং প্রণয় নিয়ে উনি এই উপন্যাসটুকু উনি রচনা করেছেন। এবং এই উপন্যাসের শব্দচয়ন, উপন্যাসের প্ল্যাটফর্ম এবং কনসেপ্টটা অত্যন্ত তাৎপর্যপূর্ণময় এবং
শব্দশৈলী এবং কল্পনার গাঁথুনি, শব্দের গাঁথুনি এবং কল্পনা শক্তিকে উনি ওনার কথা সাহিত্যের যে একটা নিখুঁত গাঁথুনি, এই গাঁথুনি দিয়ে উনি কিষাণবধূ উপন্যাসটি সাজিয়েছেন। তার মধ্যে আমি প্রথম পর্বের প্রথম পাতার কিছু অংশ আমি পড়ছি এখন। আপনাকে বারবার বলেও কোনো উত্তর নাই, বলে উঠিল আসাদের স্ত্রী রাবেয়া খাতুন। আসাদুজ্জামান ওরফে আসাদ চুপ, মুখে কোনো কথা নাই। খাটের রেলিং এর সাথে বালুসে হেলান দিয়ে ছোট চায়ের টেবিলের উপর সেই পিতলের পেঁচের কুটকুটিতে টেনে টেনে তামাক খাইয়ে মুখ ভরে ধোঁয়া ছাড়ছে। যতই বলুক কেবল শুনেই থাকে। রাবেয়া বকে চলেছে পাগলের মতো। তোমার বউমা, ছেলে, মেয়ে, চাকর বাকর নিয়ে এত বড় সংসারে ঝামেলা আমি আর পোহাতে পারবো না। তোমার সংসার ডুবে যাক, না হয় বেসে যাক, আমি ক্ষান্ত দিব। এই বলে রাবেয়া হন হন করে চলে গেল পাখির ঘরে। আসাদ নিষ্ফল পাথরের মতো কিছুক্ষণ বসে থাকে। কি যেন মনে করে গম্ভীর স্বরে ডাকতে লাগলো, রাবেয়া, রাবেয়া, ও রাবেয়া, কই গেল, কই গেলা? রাবেয়া ছোট ভাইকে উত্তর দিল, আসি। সে তাড়াতাড়ি ফাঁকের কাজ সেরে ঘরের দরজা বন্ধ করে সোজাসুজি আসাদের কক্ষে প্রবেশ করে স্বামীর একান্ত নিকটে খাটের উপর বসে প্রশ্ন করিল, কি গো, কি আর? আসাদ তখন তামাক বোল দিয়ে নতুন করে আগুন ধরাচ্ছে। মাঝে মাঝে দু এক টান দিয়ে মুখনিসৃত ধূম রাশির প্রতি লক্ষ্য করে মনের মধ্যে ছবি আঁকতেছে। ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বাতাসে বিলীন হচ্ছে। আজকে কবি গাজী আহমদ করিমের 16তম প্রয়াণ দিবসের উপলক্ষে ওনার কিষাণবধূ উপন্যাসের যে পটভূমির কয়েকটা লাইন আমি পাঠ করলাম। কবি গাজী আহমদ করিমের উনি সাহিত্যের যে সবচেয়ে বড় দুটা মাধ্যম, কথা সাহিত্য এবং কাব্য সাহিত্য, সে কথা সাহিত্যে উনি ওনার যে প্রতিভা, উনি প্রতিভার অনন্য প্রদর্শন করেছেন এই এই কথার উপন্যাসে। উপন্যাসটি আপনারা যদি কেউ কিনতে চান, আমার এই নাম্বারে মোবাইলে যোগাযোগ করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, বা আমাকে সরাসরি ফোনে বললে আমি ডাকযোগে প্রেরণ করতে পারবো। এটা 11 ফরমার একটা বই এবং এটা 2018 সালে মূল্য ছিল 200 টাকা। এখন অবশ্য কাগজ কলম এবং বইয়ের মুদ্রণের খরচা অনেক বেড়ে গেছে। ওই আমার কাছে অল্প কয়েকটা কপি আগের ছিল, এখন নতুন করে আবার এই উপন্যাসের যদি ছাপানো যায় তাহলে বেশি আকারে দিতে পারবো, কিন্তু অল্প কিছু সংখ্যা আমার কাছে এখনও আছে। যদি কেউ কিনতে চান তাহলে এখান থেকে আগের মূল্যেই দিতে পারবো। কিষাণবধূ উপন্যাসটি জাতীয় গ্রন্থকেন্দ্র ওনারা টেন্ডারের মাধ্যমে কিনে নিয়েছে 72 কপি।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন লাইব্রেরিতে এই গ্রন্থটি পরিবেশন করেছে ওনারা নিয়ে। আর কাব্যগ্রন্থ ওনার খুব একটা বেশি নাই, আগেরগুলা প্রায় বিক্রি হয়ে গেছে। এখন নতুন করে হয়তো যদি ছাপানো যায়, মুদ্রণ করা যায়, তাহলে হয়তো বড় কোনো বিক্রিতে করতে পারবো, পার্টিসিপেট করতে পারবো। আর নাটক ওনার বেশি নাই, এখন কয়েকটা কপি আছে। আজকের লাইভ আমি আর দীর্ঘ করতে চাচ্ছিলাম না, সঙ্গত কারণে ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমি আজকের এই লাইভ এখানে শেষ করছি। বিঘ্ন ঘটাচ্ছে কল নাম্বারটা থেকে। আমি আজকের লাভ এখানে শেষ করছি। ওনার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ ওনাকে পরবাসে যাতে জান্নাতুল ফেরদাউস দান করে। আর ওনার প্রতি আপনার আপামর জনগণের প্রতিও আমার আকুল আবেদন থাকতো যে ওনার কাব্য, ওনার সাহিত্যকর্ম আপনারা সংগ্রহ করবেন এবং পাঠ করবেন। আশা করি উপকৃত করবেন।